হ্যালো। ঠিক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। জি, আমার মূলত আমার ২ টা সমস্যা শেয়ার করতে চাচ্ছিলাম। শিওর, আমি প্লিজ। ১ম টা দিয়ে বলি। হুম, আমার বয়স ২০। আমি এখন আপাতত একজন স্টুডেন্ট। আ হুম। আমার একটা প্রবলেম যেটা আছে, আমার স্ট্যামারিং এর প্রবলেম আছে। আচ্ছা। মানে আমি তোতলা, কথা বলতে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, আটকে যায়। বুঝতে পেরেছি। জি, জি। তো হচ্ছে এই ইয়েটা মূলত আমার ক্লাস 3-4 থেকে হয়েছে। তার আগে ছিল না। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা যে একটু শূন্য করে দিতে হবে, জি, জি, কারণ জি। আমি একোটা করেছি, শোনা যাচ্ছে। করেছি। হ্যাঁ, জি, ওকে। হ্যাঁ। মূলত এটা আমার ক্লাস 3-4 থেকে সমস্যাটা আছে। আমি কিসের গত সমস্যা? আমি আমি গত ২ সপ্তাহ ধরে একজন সাইকোলজিস্ট দেখাচ্ছি আমার অন্য আচ্ছা, একটা একটা ইস্যুতে। স্ট্যামারিং, আরেকটা কি? না, আমি একটা স্ট্যামারিং নিয়ে বলছি, আরেকটা একটু পরে বলছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। জি, তো আমি গত ৩ সপ্তাহ ধরে আমার অন্যান্য কিছু ইস্যুজের কারণে সাইকোলজিস্ট দেখাচ্ছি। হুম। তো তিনি যেটা মূলত বলেছেন, এই স্ট্যামারিংটা আমার কোনো ফিজিক্যাল প্রবলেম না। আমার অ্যাংজাইটির একটা হ্যাঁ। সোমাটিক সিম্পটম বা এই ধরনের কিছু একটা বলেছিল, যার কারণে হচ্ছে। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, মানে এই ট্যাবানিং এর কারণে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি কমে যায়। আমি নর্মালি খুব বেশি অপরিচিত মানুষদের সাথে কথা বলতে পারি না। হুম। তো মূলত এতে কাজ করার জন্য আমি তার কাছে সেশন নিচ্ছি। আমার অ্যাংজাইটি রিলেটেড এবং আরো কিছু সমস্যা আছে। তার বাইরে কি আমার স্পিচ থেরাপি নেওয়া উচিত বা এই ধরনের কিছু কিনা, আচ্ছা, আমি কোথায় সাইকোলজিস্ট নিতে যার পারি বা কাছে যাওয়া জি, হয়েছে, মানে জি, সে জি, কি আমার সাইকোলজিস্ট হচ্ছে জি, আমি নাম সাইকোলজিস্টের নাম হচ্ছে নামটা বলার আব্দুল দরকার নেই। হামিদ। ওকে, সরি। আচ্ছা, নামটা জি, বলার আমি দরকার মূলত নেই। সে সাইকোথেরাপিস্ট তো, তাই না? জি, জি, সাইকোথেরাপিস্ট। আমি হ্যাঁ, ওকে। ম- ম- মনোবিকাশ কেন্দ্রে দেখাচ্ছি আচ্ছা, আচ্ছা, আসলে। বুঝতে পেরেছি আমরা। তো জি, ওটা জি, একটা জি। কেন্দ্র, যেখানে তো ওটা একটা জি, সংস্থা। তো এই আচ্ছা। হুম, জি, তো এইটা মূলত আমার একটা প্রবলেম। এবং হুম। হচ্ছে মানে আমি মূলত জানতে চাচ্ছি যে আমার এই ট্যামারিং সমস্যাটার সমাধানে আমি আর কি পদক্ষেপ নিতে পারি, মানে কোনো স্পিচ থেরাপি বাংলাদেশে ব্যবস্থা আছে কিনা বা কিছু। আচ্ছা, এটা আমার হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা। এবং আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা আমার মেইন ইস্যুস মূলত হুম, বর্তমানে হচ্ছে, আমি মূলত ছোটবেলা থেকে, আমার বয়স এখন ২০, আমি এইচএসসি মানে ২০ বলতে ১৯, আমি এইচএসসি ২৩ পরীক্ষাতে পাশ করেছি। তো আমি ছোটবেলা থেকে আমার স্কুল লাইফে মানে আমি খুব ভালো ছাত্র ছিলাম। হুম, ভালো ছাত্র বলতে খুবই ভালো ছাত্র। আমি মানে বোর্ডে র্যাঙ্ক করা স্টুডেন্ট, হুম। দক্ষিণবঙ্গের অনেক রেসপেক্ট স্কুলের ফার্স্ট বয় ছিলাম। আচ্ছা, তাছাড়া মানে বিভিন্ন অলিম্পিয়াডে, ডিভিশনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে আমার অ্যাচিভমেন্ট আছে। ওকে। তো যাই হোক, সো এই পর্যন্ত আমার এইচএসসি পর্যন্ত লাইফ খুবই ঠিকঠাক ছিল। হুম, পেপারে আমার ছবি লেখা থাকতো, আমার গল্প, কবিতা বিভিন্ন ন্যাশনাল পেপারে ছিল। হুম, তবে তারপরে ইন্টারমিডিয়েটের সময় থেকে, আমি যখন ইন্টারমিডিয়েট সময় আমি কলেজ করতে ঢাকায় আসি, হুম, সেখানে একা থাকতাম। তো তখন থেকে মূলত আমার তার ঠিক আগে হুম, এসএসসির পরে আমার লাইফে একটা ইনসিডেন্ট হয় মূলত। আমার খুব ক্লোজ একজন রিলেটিভ মূলত সুইসাইড অ্যাটেম্প করেছিল, মানে আমার ঠিক চোখের সামনে ঘটেছিল। তো আবার একটু তারপর থেকে বলতে হবে, একটু কথাটা আরেকটু পরিষ্কার করতে হবে। মূলত আমার একজন খুব ক্লোজ রিলেটিভ ক্লোজ একজন সুইসাইড রিলেটিভ সুইসাইড করেন? সুইসাইড অ্যাটেম্প নিয়েছেন? অ্যাটেম্প করেছিল। আচ্ছা, জি, জি, তিনি এখন সুস্থ আছেন। আচ্ছা। তবে সেই জিনিসটার ইফেক্ট আমার ওই সময় অনেক বেশি পড়েছিল, কারণ তখন হঠাৎ আমার লাইফে প্রথমবার আমি ফ্যামিলি থেকে আলাদা হুম। একা থাকছিলাম ঢাকায়, প্লাস অনেক বেশি ডিস্টার্বিং পিরিয়ড ছিল। তো আচ্ছা, তখন থেকে মূলত আমার একাডেমিকে অনেক বেশি সমস্যা ওটার দেখা প্রভাব দেয়। পড়েছিল। হ্যাঁ। জি, জি, অনেক বেশি প্রভাব পড়েছিল। ওটা আমি পড়তে পারতাম, আমার মানে মানে আমার স্বপ্ন আসতো যে সেই রিলেটিভটা বিভিন্নভাবে মারা যাচ্ছে। আমি আচ্ছা। অনেক সময় কাঁদতাম, মানে আমি জাস্ট বলছি না কোন রিলেটিভ, অনেকে হয়তো শুনে জানতে পারে, আমার খুব ক্লোজ একদম। হুম, যাই হোক, তো তখন পড়ালেখায় অনেক সমস্যা হচ্ছিল। আমি কলেজে আমি কারোর সাথে কথা বলতাম না, একদম আমি চুপ হয়ে গিয়েছিলাম, একদম উল্টা। আমি স্কুল লাইফে খুবই পপুলার ছেলে ছিলাম, আহা। সব ধরনের অ্যাক্টিভিটিতে গেছিলাম, আমি একদম চুপ ছিলাম। হুম, কোনো কোচিং এ যেতাম না, একা সারাদিন শুয়ে বসে থাকতাম, কলেজে কোনো পড়া বুঝতাম না, হুম, কলেজে বিভিন্ন পরীক্ষায় ফেল করা শুরু করি, মানে অনেক খারাপ হয়েছিল শুরু। হুম, হুম, তবে ফার্স্ট ইয়ার যায় খুব বাজে ভাবে, সেকেন্ড ইয়ারেও প্রায় সেম, ভেবেছিলাম কাম ব্যাক করতে পারবো, ততটা হয়নি। লাস্টে এইচএসসি ২-৩ মাস আগে এত বাজে অবস্থা ছিল, মানে আমার হার্ট বিট অনেক হাই হতো, হতো, প্লাস হাত পা ভেঙে যেত আমার, দম বন্ধ হয়ে যেত প্রায় প্রায় আমার। আচ্ছা। আহ, কখন কাঁদবো কাঁদবো না সেই ইমোশনটা আমার কন্ট্রোলে থাকতো না। আমি মনে হচ্ছিল আমি মানে ইমোশনালি
নাম হয়ে যাচ্ছি। পরে তখন একজন সাইকোলজিস্ট এসে দেখায়, কিছু সেশন আমার বেশ হেল্প হয়। তারপরে এইচএসসি দিই, এইচএসসি তে আলহামদুলিল্লাহ A+ এসেছে, খুবই কম এসে ওঠে। মানে আমি এটা জানি আমার মানে অ্যাডাপ্টেবল ক্ষমতাটা বেশ ভালো, আমি খুব কম সময়ে শিখতে পারি। লাইক আমি এইচএসসি মনে হয় ফুল সিলেবাসটা 1 মাসে মনে হয় কভার করেছি, এক মাস 10 দিনে, ওইটা আমি জানি পারি। বাট সমস্যা তারপরে অ্যাডমিশনে, যেখানে এই যে আমার অ্যাডমিশন পিরিয়ড শেষ হয়েছে কেবল, বাট আমার আমি এখনো সেভাবে কোথাও চান্স পাইনি সত্যি বলতে গেলে। রিজন যেটা মানে হচ্ছে যেটা মানে আমার মেন টার্গেট ছিল বুয়েট। আমি চেয়েছিলাম আমি হয়তো একাডেমিকে 1 ইয়ার ড্রপও দিব, তাতে ভালো করে দিতে পারি। বাট ফাইনালি ভাবি যে এইচএসসি আলহামদুলিল্লাহ এসেছে নাম্বার। আর আমার মেন টার্গেট ছিল বুয়েট ছাড়া অন্য কিছু না। মানে আমার অ্যাসপিরেশন সবসময় অনেক হাই রাখি। এবং মূলত ওই বুয়েটের পরীক্ষা খারাপ হয় কিছু কারণে। মানে প্রথমত এইচএসসিতে আমার A+ এসেছিল, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাম্বার একটু কম ছিল, 84% ছিল। আমি ভেবেছিলাম বিগত বছরের রেকর্ড অনুযায়ী বুয়েটের সিট লিস্টে আমার নাম আসবে না। মানে প্রিলি পরীক্ষা দেওয়ার জন্য 20,000 স্টুডেন্ট সিলেক্ট করা, হয়তো আসবে না। আমি তখন ডিসাইড করি বুয়েট বাদ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেন্টার টার্গেট জন্য পড়তে থাকি। বাট ফাইনালি পরীক্ষার 1 মাস আগে সামহাও কিছু কারণে 4-5 দিন আমি প্রিপারেশন নিতে পারি। তখন ওই যে জার্নিতে ব্রেক আসে, তখন আমার মতে আমি এটা নিশ্চিত ছিলাম আগামী 23-24 দিন যদি আমি বেল হয়ে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট 1000 সিরিয়ালের মধ্যে থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবো। এটা আমি কেন জানি মানে তখন আমি একদম পড়তেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে যদি না হয়, মানে হোয়াট ইফ না হয়। তো আমার অ্যাসপিরেশন অনেক হাই থাকে, বাট আমার পারফরমেন্স আমার খুব লো থাকে। আমার খুব ভয় করে যে আমি যদি বেস্ট এফোর্টটা দেওয়ার পরেও ঠিকঠাক রেজাল্ট না পাই। এই কারণে আমি অনেক সময় আমার বেস্ট রেজাল্টটাও আমি দিতে পারি, চাই না। তো এইসবের কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা খুব খারাপ হয়। এরপরে চুয়েট রাজশাহী ইউনিভার্সিটি, ওইগুলো অত সিরিয়াসলি দিইনি। মানে আমার অ্যাসপিরেশন আমি সবসময় অনেক হাই রাখি, এবং আমি জানি না আমি কি ইলিউশনে ভুগি না কি। এবং তারপরে এই গুচ্ছভর্তি পরীক্ষা, সেখানে আমি টার্গেট করি একদম পিএসসি, এটা অনেক টপ সাবজেক্ট, সেটার জন্য করবো। 2 মাস টাইম আছে, যথেষ্ট টাইম পারবো। আমি জানি আমার ফুল প্ল্যান করা থাকে যে কি করলে কি হবে। আমি যখন পড়া শুরু করি, আমি টার্গেট রাখি যে আজকে দিনে এই পড়বো, এই পরীক্ষা দেবো। যেই আমি মানে পরীক্ষা, মানে যদি পরীক্ষা আমি এস্টিমেট করে 80% পাইতে হবে, আমি যদি একটু কম পাই আমি ভাবি যে আই এম ভেরি ব্যাড। মানে আচ্ছা, আর একটা জিনিস, আমি নিজেকে খুব ছোট মনে করি। আমার অবশ্য মনে করি আমার 5 যত অ্যাচিভমেন্ট ছিল সব মিথ্যা। মিথ্যা বলতে আমি ভাবি হয়তো আমি লাকি ছিলাম, হয়তো কম্পিটিশন বেশি হার্ড ছিল না, হয়তো জাজমেন্ট ভুল ছিল, বা এমন কিছু। আমি একদম লজিক্যালি বিশ্বাস করা শুরু করেছি যে আমার মতো কিছু নাই। এটা একটা। তো যাই হোক, এই পরীক্ষার সময় সফটওয়্যার প্রিপারেশনের জন্য যখন পড়ি, আমি দেখি যে মানে যদি 80% আমি টার্গেট করি, আজকের দিনে পরীক্ষা 80% পেতে হবে, একটু যদি কম পাই আমি ভাবি আমি খুব খারাপ। যদি 80% একটু বেশি পাই, 85% 90%, তখন আমি ভাবি যে হয়তো প্রশ্ন সহজ ছিল, এই জন্য আমি পারছি। বুঝেছি। এটাকে বলা হয় এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, মানে বাইরের কোনো কারণে হয়েছে আর কি। মানে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল যদি কারো থাকে, তাহলে তখন নিজের মানে নিজের এবিলিটিটাকে আমরা তখন এনজয়ও করি, এটাকে স্বীকৃতিও দিতে পারি আর কি। তো বাইরের কারণে হয়েছে মানে এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল যাদের থাকে, তুমি এই দুটো টার্ম একটু পড়ে নিও, এটা নেটেই তুমি পাবে। নেটে গেলে এক্সটার্নাল এবং ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল তুমি নেটে খুঁজে পাবে, আই এম শিওর। তার মানে তোমার এভরিথিং ইজ ডিউ টু আদার রিজনস, ডিউ টু এক্সটার্নাল রিজনস, এটা তুমি মনে করতে থাকো, তখন নিজেকে আর ক্রেডিটটা দিতে পারো না। আমাকে একটা প্রশ্নের একটু উত্তর দাও, আমাদের অতিথিরাও প্রশ্ন করবেন। সেটা হচ্ছে যে তোমার ছোটবেলা থেকে তোমাকে পড়ালেখার ব্যাপারে বা যে কোনো অ্যাচিভমেন্টের ব্যাপারে তোমাকে মানে কি ধরনের মেসেজগুলো দেয়া হতো, যে তোমাকে অনেক অ্যাচিভ করতে হবে, অনেক ভালো করতে হবে, আমাদের মুখ উজ্জ্বল করতে হবে, এই ধরনের মেসেজগুলো কি তুমি পেয়েছো? ওকে, আমি বলি না, আমার মা বাবা খুব বেশি কখনো প্রেশার দেয়নি। এবং আমারও না, মানে ক্লাস 10 পর্যন্ত আমি বলি আমার জীবনে কখনো টার্গেট ছিল আমি ফার্স্ট হবো। আমি পড়ালেখাকে খুব বেশি এনজয় করতাম, আমি জাস্ট পড়তাম। আমার টার্গেট ছিল না ফার্স্ট হবো, আমার ইয়ে ছিল আমি চেষ্টা করবো, আমি সেই ইয়েতে ছিলাম। এবং মা বাবা সেভাবে ডিরেক্ট কখনো প্রেশার দেয়নি, না কখনো প্রেশার দেয়নি। বাট মানে রেজাল্ট আজীবনই ভালো করে আসছে, একদম ছোটবেলা থেকে সব স্কলারশিপ, মানে সব গোল্ডেন নেকলেস, এবং সেটার জন্য অনেক প্রশংসাও তো পেয়েছো নিশ্চয়ই। জি জি, তুমি যে ভালো করেছো সেটার জন্য অনেক প্রশংসাও তো পেয়েছো। প্রশংসা পেয়েছি, প্রশংসা করতো।
মা বাবাও করতো, আশেপাশে সবাই উৎসাহ করতো। প্রশংসা এগুলো পেয়েছো আর কি, এবং তোমার আরো ভালো জি জি। করার প্রণোদনাটা বেড়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো। আর আরেকটা সমস্যা রিসেন্টলি যেটা, মানে আমি যখন কোনো একটা এস্টাবলিশড প্রফেশন দেখি, তাহলে আমি একদম মানে শুধু কল্পনা করি না, ফুল প্ল্যান করি যে এটা হওয়ার জন্য আমার কি কি করতে হবে, আমার এটা রাইট, করতে হবে, হ্যাঁ এটা হওয়ার জন্য বুঝেছি। এখানে পড়তে হবে, এখানে পড়ে এখানে যাব, এই এই রেফারেন্স লাগবে, এই মানে অনেক ওয়ার্কশপ ভবিষ্যতের লাগবে। পরিকল্পনা করতে থাকো, জি জি যেটা জি আমাদের জি জি কিন্তু আসলে অ্যাংজাইটি তৈরি করে। হ্যাঁ, মানে জি জি। সব ধরনের রিসার্চাররাই বলেছেন যখন ওরা পেছন নিয়ে বেশি চিন্তা করি, পেছনের দুঃখ কষ্টগুলো খুব মনে পড়ে যায়, কারণ দুঃখ আপনি ঠিক। কষ্টগুলো ব্রেন প্রসেস করতে পারে না। আর যখন আমরা সামনের দিনগুলো নিয়ে বেশি ভাবতে শুরু করি, তখন দুশ্চিন্তা অনেক বেশি পেয়ে বসে আমাদেরকে। হ্যাঁ, সো মানে জি জি বলা হয় যে পেন্ডুলামের মতো ব্রেনটা বিহেভ করে, তো হয় পাস্টে যাচ্ছে নাহলে ফিউচারে যাচ্ছে। ওই জন্য ব্রেনকে প্রেজেন্টে রাখার যে কতগুলো মেডিটেশন আছে, বিশেষ করে মাইন্ডফুলনেস মেডিটেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো ওইগুলা করলে আমাদের অ্যাংজাইটি লেভেলটা একটু তখন আস্তে আস্তে কমে যায়, আমাদের পেছনে তাকানোর ব্যাপারটা কমতে থাকে। যাই হোক, এটা আমার তরফ থেকে বলা। তুমি তুমি তোমার প্রশ্নটা হচ্ছে যে তুমি দুটো 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 ব্যাপার বলেছো। একটা হচ্ছে তোমার স্ট্যামার জি করা, কিন্তু এতদিন জি। এতগুলো কথা বললে তুমি একবার শুধু একটু না, আমি থেকেছিলে, পুরো সময়টাতে তুমি স্ট্যামার করনি। হ্যাঁ, সো জি, এটাতে আমি হুম। আমি নিজেও এতে আসলে অবাক, মানে আমি হ্যাঁ, খেয়াল করেছি। হ্যাঁ, সেটাই। তুমি নিজেই অবাক হচ্ছ, এটা শুনে ভালো লাগছে। তোমার প্রশ্ন কি এটাই যে স্ট্যামারিংটা জন্য আর জিজ্ঞেস করে ফেলেছো যে আর কোনো মানে কোনো জি জি চিকিৎসা লাগবে কিনা? জি। আর আর আমি দ্বিতীয়টা, সেকেন্ডটা আমি এখনই শেষ করছি, আর দু একটা ইনফরমেশন দিয়ে আমি প্রশ্ন করতে হ্যাঁ চাচ্ছি। তাড়াতাড়ি জি করো, আমাদের বিরতির জি সময় জি, হয়ে আমি যায় তো। হ্যাঁ, আমি খুব দ্রুত করছি। তো মূলত এবং আমার এই যে আমি মানে প্রেজেন্টকে, আমার মনে হয় আমি প্রেজেন্টকে বারবার এসকেপ করার জন্য আমি ফিউচারে এসকেপ করি, প্রেজেন্টটাকে আমি যাতে ডিস্ট্রাক্টেড করতে পারি। হুম, তো আমার মেইনলি যেটা, আমার সাইকোলজিস্ট যেটা বলেছে যে আমার প্যারেন্ট সেলফের সিপি এবং মানে চাইল্ড সেলফের এসি আর আরসি অনেক বেশি হাই। হুম। আমার যাই এক্সপেকটেশন হোক, আমি অনেক এটা বেশি তোমার হাই রাখি। থেরাপিস্ট বলেছেন, আমরা এই কথাগুলো এখানে আলোচনা না করে, কারণ আমাদের দর্শকরা বুঝতে ওকে পারবেন না আর কি। হ্যাঁ, হুম, ওকে ওকে। মূলত আমি এক্সপেকটেশন অনেক বেশি হাই রাখি এবং আমার পারফরমেন্স খুব লো থাকে। আমি এক্সিকিউশনে যেতে পারি না, আমি অনেক বেশি প্ল্যান করি, হুম। বাট আমি এক্সিকিউট করতে আমার অনেক বেশি ভয় লাগে। না, বুঝেছি। বেশি আমার প্ল্যান খুব করলে ভয় লাগে অলরেডি বেস্ট অ্যাংজাইটিটা এফোর্ট। শুরু হয়ে যায়, তো সে কারণে বাধাপ্রাপ্ত হচ্ছ। তোমার তোমার জায়গাটা বুঝতে পেরেছি। হ্যাঁ, কিছুটা হলেও বোঝা গেছে। তুমি একটু লাইনে থাকো, বিরতির আগে যদি আমাদের অতিথিরা কিছু প্রশ্ন করতে পারেন তোমাকে। তুমি একটু একটু লাইনে থাকো, আচ্ছা, প্রশ্ন আমি আছে। আমি একটা প্রশ্ন করি যে আপনার যে মাঝে মধ্যে আপনি এক্সপেকটেশন অনুযায়ী আপনি অনেক কিছু পারেননি, সেটাকে আপনি কখনো কি সহজভাবে নিতে পেরেছেন, নাকি এটা নিয়ে নিজেকে ব্লেমিং করা বা নিজেকে নেতিবাচক আচরণ করা বা এরকম ডিপ্রেশনে চলে যাওয়া বা সুইসাইডাল থটস আসা, এরকম কি কখনো হয়েছে? সুইসাইডাল থট আমার রিসেন্টলি আসেনি, তবে আমি বলবো 5-6 মাস আগে আসতো, তখন আসতো। আমি রিসেন্টলি বেশ আগের থেকে ভালো আছি, বাট আগে এক সময় এসেছি, আমার সিরিয়াস থট এসেছি। আর ফেলিউরটাকে কি আপনি অ্যাকসেপ্ট করতে পারতেন? জি জি। আপনার এক্সপেকটেশন যে চিন্তা ছিল, তখন অনেক সময় এটা পারেননি, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন, নাকি সেটা নিয়ে এখনো সেটা নিজেকে ব্লেম করে বসেন বা সেটা অ্যাকচুয়ালি আমি চিন্তা করেন? আমি না আসলে সেটা ফেস করতে চাই না, আমি সে নিয়ে চেষ্টা করি কম ভাবার। আসলে ওই জন্য একটু বেশি ভাবি না, মানে ছোটবেলায় বন্ধু বান্ধব accept কেমন করতে ছিল হয়তো পারি। আপনার? আমি বন্ধু বান্ধব কেমন ছিল? আপনি তো পড়ালেখা করতেন বলেছেন, ভালো ও স্টুডেন্ট ছিলেন। বন্ধু বান্ধব আমার খুব ভালো ছিল, আমার খুবই ভালো বন্ধু বান্ধব ছিল। বাট কলেজ লাইফে আমি মানে সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছি। মানে এই অ্যাডমিশন টাইমে আমি চেষ্টা করেছি, আমি কোন সোশ্যাল মিডিয়া ছিলাম আর না, কোনো প্রশ্ন আছে? ছিলাম কোনো না। বুলিং এর শিকার হয়েছেন কখনো? টিজ বুলিং বুলিং এর এর শিকার শিকার বা না, এরকম আমি আচরণ আমি হয়েছেন? কখনো বুলিং এর শিকার মনে না। হচ্ছে না কোনো প্রশ্ন আমার একটা আছে? প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা কয় ভাই বোন আর আপনার বার্থ অর্ডারটা কত? জি, আমরা মোট 3 ভাই বোন। আমার বড় বোন আছে একজন, ছোট বোন আছে। বড় বোন আমার থেকে 3 বছরের বড়, ছোট বোন আমার থেকে 6 বছরের ছোট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি বললেন যে আপনার এক ক্লোজ রিলেটিভ সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিল, তো তারপর আপনি বেশ কয়েকবার হয়তো স্বপ্নে দেখেছেন তাকে বা তার কথা জি ভেবেছেন, জি তো এখনো কি জি ওই জি। ওই বিষয়গুলো কি এখনো হয় যে? না 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 না, এখন একদমই আছে আচ্ছা, ওই থটগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চমৎকার করে বুঝিয়ে বলেছো। উই আর সো গ্রেটফুল টু ইউ। আমাদের তুমি আলোচনার সঙ্গে থাকবে। আশা করছি যে কিছু কিছু হয়তো এখান থেকে পেতে পারো, বাট ইউ আর অলরেডি ইন দ্য থেরাপি প্রসেস, উইচ ইজ আ ভেরি এনকারেজিং থিং। আমাদের শুভকামনা রইল তোমার জন্য। ডক্টর চিরঞ্জীব, উনি কিন্তু বলেই ফেললেন যে উনি এতক্ষণ কথা বলেছেন, উনি বুঝতেই পারেননি যে উনি স্ট্যামার করেনি। তার মানে বোঝাই যাচ্ছে উনি যখন মানসিকভাবে
একটু অস্থির থাকেন বা থট নেতিবাচক থট আসে, চিন্তা আসে, ডাউট আসে যে যদি আমি না পারি তখন কি হবে, এইটার কারণে দেখা যাবে তার মধ্যে স্ট্যামিনিং এই প্রবণতাগুলো তখন তৈরি হয়। তখন এটা আসলে একটা সাইকোলজিক্যাল অ্যাংজাইটি ইনডিউসড। তাই মনে করি সেখানে যদি রিল্যাক্সেশন থেরাপি, মাইন্ডফুলনেস ম্যাডাম বলেন যদি করা যায় তাহলে তার এই জায়গায় কিন্তু অনেকটা স্টেবল হবে। কিন্তু তার কিছু অবসেসিভ থট আসে, অতীত নিয়ে বিভিন্ন ধরনের অবসেসিভ থট আসে, আবার কিন্তু এখন কিছু কিছু জিনিসগুলো আবার তার ফ্ল্যাকচুয়েট করে। আমরা কি ব্যক্তিত্বের জায়গায় হয়তো তার কিছু কিছু জায়গায় হয়তো একটু স্টেবিলিটি আনতে গেলে যদি আমি এখানে সাইকোথেরাপির জায়গায় যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি তার ব্যক্তিত্বের জায়গাটা একটু আগে সে বললেন যে কিছু কিছু জায়গায় তার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করে কিছু জায়গায় দেখেছেন, এবং এই জায়গায় যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি এই জায়গাটা অনেকটা স্টেবল হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় এগুলো ইমপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে একটু সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে কিছু ওষুধ যদি কন্টিনিউ করে, তাই আমি মনে করি এখানে কম্বাইন্ড ট্রিটমেন্টে আপনি আরো বেটার থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে যে আমরা অবশ্যই আমাদের জীবনে গোল থাকবে, এক্সপেকটেশন থাকবে, কিন্তু সেগুলো যেন একটু রিয়েলিটি বেসড হয়। মানে আমি একটা জিনিস হয়তো অ্যাচিভ করব, আমার হয়তো বুয়েটে ভর্তি হতে হবে, মেডিকেলে ভর্তি হতে হবে, না পারলে আমি যাতে অপশনগুলো রাখি যেখানে যদি আমি চান্স না পাই সেক্ষেত্রে আমার কি হবে, বা আমি নিজেকে সেই সময়টায় কিভাবে আমি নিজেকে মানে সান্ত্বনা দিব বা সেই সময় নিজেকে কমফোর্ট দিব, এই অল্টারনেটিভগুলো কিন্তু আমাদের ভেবে রাখা দরকার। যেহেতু আমি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করি, একটা ইউনিভার্সিটিতে কাজ করি, আমি এই ধরনের অনেক কেস পাই যে তাদের একটাই গোল থাকে, আমি বুয়েটে পড়বো, মেডিকেলে পড়বো। যখন আমি অ্যাচিভ করতে পারছি না, এত সিভিয়ারলি ডিপ্রেসড হয়ে যায় ছেলে মেয়েগুলো। মানে এটাকে টানেল ভিশন বলে আর কি, আমি সুড়ঙ্গ দিয়ে একটা জিনিসই শুধু দেখতে পাচ্ছি, একটা জিনিসই দেখছি। হ্যাঁ, তো এটা আসলে ছোটবেলা থেকে আমরা হয়তো শুনি, বাবা মা বলে যে ডাক্তার হতে হবে বা আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার স্বপ্ন। কিন্তু স্বপ্নটা পূরণ না হলে আমি নিজেকে সেই সময়টা কিভাবে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসবো বা এগিয়ে যাব, সেই জিনিসটা কিন্তু আমাদের শেখানো হয় না খুব একটা। তো এই জায়গায় তার কাছে আমার অনুরোধ থাকবে যে এক্সপেকটেশনগুলো একটু রিয়েলিটি বেস যাতে হয়, তার অনুযায়ী যাতে হয়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে প্রেজেন্টে থাকা। তিনি কিন্তু পাস্ট এবং ফিউচারের মধ্যে থাকছে, সাইকোলজিক্যালি কিন্তু সে প্রেজেন্টে নেই। তো এখানে প্রেজেন্টে থাকাটা প্র্যাকটিস করা। একটা মাইন্ডফুলনেসের কথা আপনি বললেন, মাইন্ডফুলনেসের কিন্তু অনেক মেডিটেশন আছে, ইউটিউবে আছে, অনেক রিসোর্স আছে, সেগুলো করতে পারে। এবং ডেইলি বেসিসে কোন একটা অ্যাক্টিভিটি যে আমি হচ্ছে প্রেজেন্টে থেকে করব, এবং যখন হচ্ছে খুব বেশি চিন্তায় চলে যাচ্ছে ফিউচারে, তখন কিছু গ্রাউন্ডিং টেকনিক্স, যেটা আমরা বলি যে প্রেজেন্টে থাকার কিছু টেকনিক্স, যে হাতটা হয়তো পানিতে আমি একটু ভেজালাম, মুখে একটু পানির ঝাপটা দিলাম, একটু হাঁটলাম, এক্সারসাইজ করলাম, এভাবে তিনি হেল্প করতে পারে। আর কুইক কনক্লুশনে না যাওয়া, তিনি খুব কুইক কনক্লুশনে চলে যাচ্ছেন, নিজেকে খুব ব্লেম করছেন। এখানে একটু যদি আমরা পজিটিভ সেলফ অ্যাফার্মেশনগুলো দেই, সেলফ অ্যাফার্মেশন হচ্ছে নিজের সম্পর্কে নিজের ইতিবাচক কিছু কথা বলা। মানে উনি কিন্তু নিজে নিজে কথা বলছেন, নিজের সাথে বলছে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু পারবে না। হ্যাঁ, এই কথাগুলোই নিজেকে সে ইতিবাচকভাবে দিয়ে, যে তুমি অনেক কিছু পেরেছো। তিনি কিন্তু বললেন আমার অনেক অ্যাচিভমেন্ট আছে, তো সেগুলোর জন্য তাকে স্বীকৃতি দেয়া এবং সর্বোপরি মানুষ হিসেবে নিজেকে ভালোবাসতে শেখা, তাই না? মানে অ্যাচিভমেন্ট ছাড়াও যে আমি একজন একটা মানুষ। হ্যাঁ,